নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সন্দেশখালী মামলার শুনানি ৩ মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। জুলাই মাসে আবার শুনানি হবে, কিন্তু সিবিআই তদন্ত যেমন চলছে তেমন চলবে। কলকাতা হাইকোর্টের রায়ও কোনো স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বলে কলকাতা হাইকোর্টের রায়কে কোনো পক্ষই অস্বীকার করতে পারবে না। রাজ্য সরকারের কণা মাত্র স্বস্তি মিলল না। অশিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে। 25,753 জন। এই ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছিল আবার সুপ্রিম কোর্টের নির্দেশে। এই রায়কে চ্যালেঞ্জ করে অনেকে আদালতে গেছেন। আদালত কি বলল সে সম্পর্কে পরে আপনাদের জানাবো। এখন একটা মহল থেকে প্রচার চালানো হচ্ছে যে প্রথম 2 দফায় যে 191টা আসনে ভোট হয়েছে, সেই ভোটের পরেই নাকি অমিত শাহ, নরেন্দ্র মোদী টের পেয়ে গেছেন যে বিপর্যয় আসছে। এই প্রচারটা উচ্চগ্রামে নিয়ে যাচ্ছেন ওই ইকোসিস্টেমের সমর্থক কিছু মানুষ, কিছু সংবাদ মাধ্যম এবং অবশ্যই সমাজ মাধ্যমের একটা অংশ। দেখুন, আমি দুটো জিনিস আপনাদের বলি। তামিলনাড়ু এবং কেরালায় ভোট সম্পূর্ণ হয়ে গেছে। কেরালায় সম্ভবত কংগ্রেসের আসন কমবে, হতে পারে কংগ্রেস 12 থেকে 13টি আসন পেল, বামেরা 4 থেকে 5টি, এবং এনডিএ কিন্তু এবার কেরালায় খাতা খুলছে। তারা 2টি আসন পেতে পারে এবং তাদের প্রাপ্ত ভোটের হার কিন্তু অনেক বাড়বে। তামিলনাড়ুতে বিজেপি কিন্তু 2টি আসন পাবে, কিন্তু আন্নামালায় কোয়েম্বাটুরে জিততে পারবেন বলে আমার মনে হয় না। চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম শিবগঙ্গা আসন ধরে রাখার সম্ভাবনা কম। চেন্নাই সাউথে বিজেপির জেতার সম্ভাবনা বেশি, কিন্তু অনেক জায়গায় দেখবেন তামিলনাড়ুতে যখন 4 তারিখে ফল বেরোবে, এআইএডিএমকে 3য় স্থানে নেমে গেছে। অনেক জায়গায় ডিএমকে বা ইন্ডিজোট 1ম স্থানে, বিজেপি 2য় স্থানে। এবং তামিলনাড়ুতে বিজেপির প্রাপ্ত ভোট 20% উপরে থাকবে, 21-22 এইরকম শতাংশের বিচারে। এই অবধি এখন বললাম। একটি ভিডিও ভাইরাল হয়েছে। রাজদীপ সরদেশাই কর্ণাটকে জমিনি হাকিকত দেখবার জন্য ঘুরে বেড়াচ্ছেন। তো উনিরা বাসে উঠেছেন, উঠে বাসের লোকজনদের জিজ্ঞেস করছেন, সিদ্ধারামাইয়ার গ্যারান্টি না মোদির গ্যারান্টি, কোনটা আপনাদের কাছে বেশি গ্রহণযোগ্য? বাসের যারা যাত্রী ছিলেন, বিভিন্ন বয়সের আমাদের সহনাগরিক, they have said in a voice of unison যে না, মোদি গ্যারান্টি তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। দেখুন, কর্ণাটকে না বিজেপির কোর ভোট 36%। এবারে খুব খারাপভাবে বিজেপি হেরেছে অ্যাসেম্বলিতে, কিন্তু ভোট প্রাপ্তির শতাংশের বিচারে কর্ণাটকে বিজেপির ভোট কিন্তু কমেনি, 1-8% কমতে পারে। ওই 35 থেকে 36% হচ্ছে বিজেপির একেবারে সলিড ভোট, কোর ভোট। কিন্তু 2019-এর লোকসভায় বিজেপি পেয়েছিল 51% ভোট। এই বাকি 15% ভোট হচ্ছে নরেন্দ্র মোদীর ভোট। অনেক পর্যবেক্ষকরা বলছেন যে এই 15% ভোট এবারও বিজেপির ঝুলিতে যাবে, কারণ এটা দেশের নির্বাচন, মোদি গ্যারান্টি, নেতৃত্বের প্রশ্নে গণভোট এবং কেন্দ্রে একটা স্থায়ী সরকার গঠনের পক্ষেই মানুষ রায় দেবেন। তামিলনাড়ু এবং কেরালার এই বিষয়গুলো সম্পর্কে আমাকে অবহিত করেছেন, আপনারা জানেনই, রাজগুরু গাঙ্গুলি। আমি ডিটেলসে এই বিষয় নিয়ে পরে বলবো। তার ফোন নাম্বার আপনাদের কাছে আছে, প্রয়োজনে পরে তাকে ফোন করে নিতে পারেন। 98 309
16372। এবার আসি, মোদিজি একটা পরিবর্তন করেছেন তার প্রচারের অভিমুখে। দেখুন, আব কি বার 400 পার স্লোগানটা দিচ্ছেন, ওটাকে উইথড্র করেননি, কিন্তু আরো নতুন কিছু বিষয়কে তিনি নিয়ে এসছেন। দেখুন, 400 যদি বিজেপি পায় তাহলে তারা সংবিধান বদল করে দেবে, সংরক্ষণ তুলে দেবে, ইত্যাদি ইত্যাদি প্রচার তো উচ্চগ্রামে নিয়ে গেছে। আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন সংরক্ষণ আছে, থাকবে। বিজেপি এবং এই আরএসএস এটাই মনে করে, দেশের বাস্তবতা হলো এই যে সংরক্ষণ চালিয়ে যাওয়াটা এখন জরুরি, প্রধানমন্ত্রীও বলেছেন। কিন্তু কংগ্রেসের যেটা ন্যারেটিভ যে 400 পেরোলে সংবিধান বদল হয়ে যাবে, কংগ্রেস নিজে কতবার সংবিধান সংশোধন করেছে? বহুবার বহুবার বহুবার। সমাজতন্ত্র, সেকুলার, এই শব্দগুলো তো সংবিধান সংশোধন করে করা হয়েছে, কংগ্রেস করেছে। বিজেপি বলেছে অভিন্ন দেয়ানি বিধি দেশ জুড়ে প্রণয়ন করার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। 370-35 ধারা বিলোপের প্রতিশ্রুতি তারা দিয়েছিল, তারা করে দেখিয়েছে। 3 তালাক রদের প্রতিশ্রুতি তারা দিয়েছিল, করে দেখিয়েছে। রাম মন্দির নির্মাণ শতবর্ষের সাধনা বলে তারা মনে করতেন, দীর্ঘদিনের প্রতিশ্রুতি রাম মন্দির তারা করে দেখিয়েছেন। অভিন্ন দেয়ানি বিধি চালু করার ক্ষেত্রে তারা অঙ্গীকারবদ্ধ এবং সেটা তারা করে দেখাবে। সংবিধানে বলাই ছিল যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সময় মতো সারা দেশে অভিন্ন দেয়ানি বিধি চালু করুক। এখন মোদিজিকে অভিমুখটা বদলেছেন। অভিমুখটা বদলেছেন এই, তিনি বলছেন, কর্ণাটকে বলেছেন যে রাহুল গান্ধী বলছেন দেশের রাজা মহারাজারা অত্যাচারে ছিল, জমি দখল করেছিল, কৃষকদের অত্যাচার করত। মোদিজি বলছেন রাজা মহারাজাদের কথা শুধু রাহুল গান্ধী বলছেন, নাম করেননি, বলেন শাহজাদা, কিন্তু নবাব সুলতানদের কথা তো বলছেন না। বাবর যে মন্দির ধ্বংস করেছিল সেটা তো বলছেন না। ভিনদেশ থেকে আগত ভিনদেশি শাসকরা ভারত মাতাকে অসম্মান করেছে, লাঞ্ছিত করেছে, কোটি কোটি ভারতবাসীকে ধর্মান্তরিত করেছে, আমাদের উপাসনা স্থলকে ধ্বংস করে তারা সেখানে তাদের উপাসনা স্থল তৈরি করেছে। সে বিষয়ে ইন্ডি জোট নীরব কেন? বরোদার মহারাজা আম্বেদকরকে বিদেশে পাঠিয়েছিলেন। বরোদার মহারাজা ঋষি অরবিন্দের পৃষ্ঠপোষক ছিলেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কি তৈরি হতো মহারাজাদের সমর্থন না থাকলে? অহল্যাবাই হোলকারের কথাকে আমরা ভুলে যাব? রাহুল কিন্তু ভিনদেশি শাসকদের ভারতীয় সভ্যতাকে লাঞ্ছিত করার বিষয়ে মুখে কুলু পেটেছেন। এটা যদি প্রধানমন্ত্রী বলেন তাহলে অসুবিধাটা কি? এ তো সত্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. রাম মন্দির এতদিন বাদে তৈরি হলো। বাবরি মসজিদ কে তৈরি করেছিল? আমরা তো এই অতীত ইতিহাস ভুলবো না কেন? ভিনদেশি শাসকদের নামে রাস্তা থাকবে, স্টেশন থাকবে। মোগল সরাইয়ের নাম যদি দীনদয়াল উপাধ্যায় হয়, অসুবিধাটা কি? কিচ্ছু ইতিহাস বিকৃত হয় না। আসলে ওই একজন দিল্লির লোক নন, আউটসাইডার, সমাজের একদম নিচের থেকে উঠে এসেছেন বলে যারা মনে করেন দেশ শাসন করা তাদের বার্থ রাইট, তারা তো মেনে নেবেন না। বিদেশের সংবাদ মাধ্যমে নেগেটিভ ক্যাম্পেন,
গজদন্ত মিনার থেকে বসে লেকচার দেওয়া, ভারতবর্ষ ইলেক্টেড অটোক্রেসি, পার্শিয়াল ডেমোক্রেসি, কেন এত গরমের মধ্যে ভোট হচ্ছে, নানা বিষয় প্রশ্ন তুলেছেন। এস জয়শঙ্কর খুব চমৎকার জবাব দিয়েছেন যে প্রচন্ড গরমের মধ্যে ভারতবর্ষে ভোট হচ্ছে, টার্ন আউট কম হচ্ছে, কিন্তু পশ্চিমে দেশগুলো যেখানকার সংবাদ মাধ্যম এত চিন্তিত ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে, তাদের ভোটের সময় যে টার্ন আউট হয়, তাদের সর্বোচ্চ টার্ন আউটও ভারতের সর্বনিম্ন টার্ন আউটের থেকে কম। এটাই হচ্ছে ভারতের গণতন্ত্রের মহিমা। প্রধানমন্ত্রী এটাই বলছেন। আপনি পোলারাইজেশন বলতেই পারেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ রক্ষার কথা বলা কি মেরুকরণ, মেরুকরণের প্রচেষ্টা? আমি সংখ্যা গরিষ্ঠ মানুষের স্বার্থের কথা, তাদের ভাবাবেগকে কোনো সম্মানই দিলাম না, আমি শুধু ভোট ব্যাংক পলিটিক্স করে গেলাম, সেটাই ধর্মনিরপেক্ষতা? এই ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দেশের মানুষ আর গ্রহণ করে না। 2014 লোকসভা নির্বাচনের পর কেন বিপর্যয় হলো কংগ্রেসের? একে অ্যান্টনি কমিটি তৈরি করেছিল কংগ্রেস। সেই কমিটির সুপারিশ ছিল অত্যধিক ভোট ব্যাংক পলিটিক্স, অত্যধিক মাইনরিটি অ্যাপিসমেন্ট করার জন্যই কংগ্রেসের এই দুর্গতি হয়েছে। কংগ্রেস কিন্তু শিক্ষা নেয়নি, এখনো শিক্ষা নিচ্ছে না। ওয়েলথ ক্রিয়েটারদের প্রতি কংগ্রেস যে অসহিষ্ণুতা প্রকাশ করছে, ভারতের মানুষ কিন্তু সেটা মেনে নেবে না। ওয়েলথ ক্রিয়েটাররা কংগ্রেসের চোখে দেশদ্রোহী। 60 বছর দেশটাকে শাসন করেছিল। কি করেছে কংগ্রেস? দারিদ্র দূরীকরণের জন্য ইন্দিরা গান্ধী গরিবী হটাও স্লোগান কবে দিয়েছিল, তারপরেও তো গরিবী আছে দেশে। আর একটা 10 বছরের ডিসপেন্সেশন রাতারাতি গরিবী ভারতবর্ষ থেকে উঠিয়ে দেবে, এই আশা তো করা যায় না। আসলে আবার পারিবারিক শাসনের দিকে ঝুঁকছে, আবার কিছু লেফট লিবারাল ইকোসিস্টেম সরব হবে। বাবরি মসজিদ ধ্বংসের পর তৎকালীন কংগ্রেস সরকার বহু লেফট ইন্টেলেকচুয়ালকে সরকারি পয়সায় বিদেশে পাঠিয়েছিল আরএসএস বিজেপির সমালোচনা করার জন্য। এমনকি যে কংগ্রেস সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা, সাংবাদিকদের স্বাধীনতার কথা বলে, বাবরি মসজিদ ধ্বংসের পর তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন সিং তালিকা তৈরি করেছিলেন কোন কোন সাংবাদিক বিজেপি আরএসএস মতাদর্শের প্রতি একটু ঝুঁকে আছেন, তাদেরকে ব্ল্যাকলিস্ট করা। কংগ্রেসের কোনো অধিকার আছে গণতন্ত্রের কথা বলা, সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলা? শাহবানু মামলার রায় কারা খারিজ করেছিল? এই কংগ্রেস করেছিল, ফান্ডামেন্টাল ক্লার্জিদের তোষামত করার জন্য। সেই ধারা কংগ্রেসের এখনো আছে। সেই জন্যই তারা রাজা মহারাজাদের আক্রমণ করতে পারে, কিন্তু বাদশাহ সুলতানদের আক্রমণ করে না। ওই ভোট ব্যাংক অ্যাপিসমেন্ট, এটাই ওদের কাছে সেকুলারিজম। আমাদের কাছে সেকুলারিজম কি? পজিটিভ সেকুলারিজম। উন্নয়নের যোগ্য থেকে কাউকে বাদ দিও না, সেখানে ধর্ম, জাত ওইসব দেখার দরকার নেই। উন্নয়নের অমৃত কুম্ভ থেকে জিডিপি বিন্দু বিন্দু করে ঝরবে, সবার জন্য চলে ঝরবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভারতবাসীর ভাবাবেগকে সম্মান দিতে হবে, তাদের স্বার্থ রক্ষা করতে হবে, এবং যারা দেশপ্রেমিক, যারা এই দেশকে তাদের জন্মভূমি বলে মনে করেন, তাদের জন্য একই রকম সুযোগ সুবিধা, সমমর্যাদা। কিন্তু যারা ভারতের সঙ্গে
পাকিস্তানের খেলা হলে ভারত বিরোধী স্লোগান দেয়, পাকিস্তানের পতাকা তোলে, তাদেরকে এক চোখে দেখা তো সম্ভব নয়। এটাই পজিটিভ সেকুলারিজম। আর ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ সনাতন ধর্মে বিশ্বাস করে বলেই ভারতবর্ষ প্রকৃত ধর্ম নিরপেক্ষ। সংখ্যাগরিষ্ঠ মানুষ সনাতনী বলেই ভারতবর্ষ প্রকৃত ধর্ম নিরপেক্ষ। মোদিজি সেই কথাটাই বলছেন। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করি। বামপন্থীরা খুব ধর্ম নিরপেক্ষতার ধ্বজা ওড়ান। দেখুন, পশ্চিমবঙ্গে সিপিআইএম এর রাজ্য সম্পাদক ভোটে লড়তে গেছেন মুর্শিদাবাদে। 21-এর বিধানসভায় তিনি আইএসএফ এর সঙ্গে জোট করে লড়েছিলেন চণ্ডীতলায়। কি ফল হয়েছিল জানেন? তিনি প্রথমে এন্টারিতে লড়লেন, তারপরে রাজ্যসভায় গেলেন, তারপরে কলকাতা উত্তর পূর্বের সাংসদ হলেন, তারপরে আবার রায়গঞ্জে গেলেন, আবার গেছেন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের জনবিন্যাসটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ধর্মনিরপেক্ষ দলের রাজ্য সম্পাদকের মুর্শিদাবাদের লড়াই করার প্রয়োজনটা হলো কেন। খুব মানুষকে বোকা বানান এরা। মানুষ সব বোঝে। প্রকৃত ধর্মনিরপেক্ষতার কথা যদি বলতেন তাহলে কলকাতা উত্তরে দাঁড়াতেন বা অন্য কলকাতা দক্ষিণে দাঁড়াতেন। দরকার হতো না মুর্শিদাবাদে গিয়ে নির্বাচনের লড়ার। আইএসএফ এর সঙ্গে জোট করার জন্য এই ভদ্রলোকে সব থেকে বেশি ঝাঁপিয়েছিলেন। ফল কি হয়েছিল জানেন তো? দাঁড়িয়েও ছিলেন চণ্ডীতলায়, সারা পশ্চিমবঙ্গ ঘুরছেন কিভাবে একবারে বিধানসভায় বা একবার লোকসভায় যাওয়া যায়। এই হচ্ছে ওই তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদদের ধর্মনিরপেক্ষতার নিদর্শন। কেন মুর্শিদাবাদে লড়তে গেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক, বিশদে ব্যাখ্যা করার তো কোনো প্রয়োজন নেই, সবাই বোঝেন। তিনি যেতেই পারেন, যে কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। প্রধানমন্ত্রীও তো করছেন বেনারস থেকে। কিন্তু কেউ ওই ধর্মনিরপেক্ষ বলে বরফারটাই করে না। প্রকৃত ধর্মনিরপেক্ষতা সংজ্ঞাটাই আলাদা। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এটাই হচ্ছে প্রকৃত ধর্মনিরপেক্ষতা। আর জনবিন্যাস দেখে ভোটে লড়তে যাওয়া এই ভেগধারী ধর্মনিরপেক্ষদের মানুষ কিন্তু চিনে ফেলেছে। মানুষই বিচার করবে এদের ধর্মনিরপেক্ষতা আসলি না নকলি। আর গেরুয়া ব্রিগেড যে ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেটা ভারতবর্ষ গ্রহণ করবে না বর্জন করবে, তারও পরীক্ষা হবে এই নির্বাচনে।